আমরা আজকে আলোচনা করছি রিমোট সেন্সিং নিয়ে, মানে দূর অনুধাবন। ভাবুন তো, কোনো জায়গায় না গিয়েই, কোনো জিনিসকে এই স্পর্শ না করেই দূর থেকে তার ভেতরের খবর জানা, অনেকটা মহাকাশ থেকে পৃথিবীর দিকে চোখ রাখার মতো। আমরা আজ কিছু তথ্য পেয়েছি রিমোট সেন্সিং নীতি, প্রকার ও প্রয়োগ নিয়ে, তো সেটার উপর ভিত্তি করেই গভীরে যাব। আমাদের লক্ষ্যটা হলো এই প্রযুক্তিটা ঠিক কী আর কেনই বা এটা এত কাজের, সেটা সহজ করে বোঝা। হ্যাঁ, ঠিক। আর দেখুন, এটা কিন্তু শুধু ছবি তোলা নয়, পৃথিবীকে একদম নতুন চোখে দেখার একটা উপায়। ধরুন, বনভূমি কতটা ঘন বা কোথায় এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই সব কিছুই জানা যায়। আর সবচেয়ে জরুরি ব্যাপারটা হলো, কোনো কিছুর সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই ইনফরমেশন পাওয়া যাচ্ছে। কোনো জিনিসকে স্পর্শ না করে তথ্য পাওয়া, এটা শুনতে তো একটু জাদুই মনে হচ্ছে। কিন্তু বিজ্ঞানের দিক থেকে দেখলে এটা কিভাবে সম্ভব? এর পেছনের আসল কৌশলটা কি? না, জাদু নয়, তবে বেশ ইন্টারেস্টিং সায়েন্স। মূল আইডিয়াটা হলো, প্রত্যেকটা জিনিস, সে যাই হোক না কেন, পরিবেশ থেকে শক্তি নেয়। যেমন ধরুন, সূর্যের আলো কিছুটা শুষে নেয়, আর বাকিটা কিছুটা প্রতিফলন করে। আর এই যে আলো ফেরানোর ব্যাপারটা, রিফ্লেক্টেন্স, এটা এক এক জিনিসের জন্য এক এক রকম। একে বলে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স। যেমন ধরুন, একটা সবুজ গাছ যেভাবে আলো ফেরাবে, শুকনো মাটি বা জল কিন্তু সেভাবে ফেরাবে না। এই পার্থক্যটাই দূর থেকে ধরে ফেলা হয়। ও আচ্ছা, তার মানে প্রত্যেক বস্তুর একটা নিজস্ব আলোর সই বা সিগনেচার আছে, সেটা দেখেই চেনা যায়। কিন্তু এই তথ্যটা ধরে কে, কোথা থেকে ধরে? খুব ভালো প্রশ্ন। এর জন্য দুটো মেইন জিনিস লাগে। একটা হলো সেন্সর, এটাই হলো সেই চোখ যা তথ্যটা ধরছে। আর দ্বিতীয়টা হলো প্ল্যাটফর্ম, যে গাড়ি বা বাহন এই সেন্সরটাকে বয়ে নিয়ে যাচ্ছে। যেমন ধরুন, স্যাটেলাইট বা প্লেন, এমনকি ড্রোনও হতে পারে। সেন্সরও আবার দু রকমের হয়। প্যাসিভ সেন্সর, এরা সূর্যের আলোর মতো প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করে, যে আলোটা রিফ্লেক্টেড হচ্ছে সেটা ধরে। অন্যদিকে আছে অ্যাক্টিভ সেন্সর, এরা নিজেরাই একটা সিগন্যাল পাঠায়, যেমন ধরুন রেডার, এবং সেই সিগন্যালটা ফিরে এলে সেটা থেকেই তথ্য নেয়। অ্যাক্টিভ সেন্সর এরা নিজেরাই টর্চ ফেলে দেখছে? হ্যাঁ, অনেকটা সেরকমই বলতে পারেন। আর এখানেই একটা মজার ব্যাপার আছে। যেহেতু অ্যাক্টিভ সেন্সর নিজের সোর্স ব্যবহার করছে, তাই দিন হোক বা রাত, বা ধরুন আকাশ মেঘলা কি পরিষ্কার, এরা সব সময় কাজ চালিয়ে যেতে পারে। আচ্ছা, তার দিন রাত বা মেঘলা আকাশেও তথ্য পাওয়া যাবে? এটা তো বিশাল ব্যাপার। বিশেষ করে ধরুন দুর্যোগের সময় বা যেসব জায়গায় সবসময় মেঘ থাকে, সেখানকার জন্য তো দারুণ। আচ্ছা, এই সেন্সরগুলো তো স্যাটেলাইটে থাকে বললেন, তো স্যাটেলাইটগুলো কি আলাদা ধরনের হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কাজের ধরনের উপর নির্ভর করে মূলত দুই ধরনের অরবিট বা কক্ষপথ ব্যবহার করা হয়। একটা হলো পোলার অরবিটিং স্যাটেলাইট, এগুলো সাধারণত উত্তর থেকে দক্ষিণ মেরুর ওপর দিয়ে ঘোরে। আর পৃথিবীটা নিজে ঘুরছে, তাই ঘুরতে ঘুরতে এরা পুরো পৃথিবীরই ছবি তুলে ফেলতে পারে। যেমন আমেরিকার ল্যান্ডস্যাট বা আমাদের দেশের ISRS, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলো। এগুলো ধরুন কৃষি, বনভূমি বা জলের উৎস দেখার জন্য খুব দরকারি, কারণ এরা নির্দিষ্ট সময় পরপর একই জায়গার ওপর দিয়ে যায়, ডেটা আপডেট হতে থাকে। বাহ, পুরো পৃথিবীর ওপর নজরদারি। আর অন্য ধরনটা কি? অন্যটা হলো জিওস্টেশনারি স্যাটেলাইট। এরা এমনভাবে ঘোরে যেন পৃথিবীর সাপেক্ষে আকাশের একই জায়গায় স্থির হয়ে আছে। এগুলো কোনো একটা বিশাল এলাকার দিকে সবসময় নজর রাখতে পারে। যেমন ধরুন, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য এটা খুব জরুরি, বা কমিউনিকেশনের জন্য। আমাদের দেশের INS সিরিজ, ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম, এটা এই ধরনের স্যাটেলাইটের খুব ভালো উদাহরণ। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে পুরো গ্রহের ডিটেইলড ছবি নির্দিষ্ট সময় পরপর, আর অন্যদিকে কোনো একটা অঞ্চলের উপর কন্টিনিউয়াস নজর রাখা। দুটোই তো খুব দরকারি মনে হচ্ছে। আচ্ছা, এই যে এত ডেটা আসছে, এগুলো বাস্তবে ঠিক কি কি কাজে লাগে? এর অ্যাপ্লিকেশনগুলো কীরকম? এর ব্যবহার তো এখন প্রচুর, অনেক দিকে ছড়িয়ে গেছে। ধরুন, এই যে IRS স্যাটেলাইট, এর ডেটা দিয়ে ভারতে কোথায় কেমন ফসল হবে সেটার একটা আন্দাজ করা যায়। কোথায় জলের অভাব সেটাও বোঝা যায়। আবার ধরুন, ফ্রান্সের স্পট স্যাটেলাইট আছে, সেখান থেকে খুব হাই রেজলিউশনে ছবি পাওয়া যায়।
শহর পরিকল্পনাবিদরা সেটা ব্যবহার করেন, মানে রাস্তাঘাট বানানো বা নতুন বসতি কোথায় হবে সেই নকশা করতে। ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল স্যাটেলাইটগুলো আবার খুব স্পেসিফিক্যালি ক্লাইমেট চেঞ্জ, যেমন ধরুন বরফ কতটা গলছে বা সমুদ্রের জলস্তর কতটা বাড়ছে, এগুলো মাপছে। আর ওই যে র্যাডারের কথা বলছিলাম, কানাডার র্যাডারস্যাট স্যাটেলাইট ওই টেকনোলজি ব্যবহার করে। দুর্যোগ ব্যবস্থাপনা এটা খুব কাজে দেয়, যেমন বন্যার সময় কতটা এলাকা জলের তলায় বা ভূমিধসের ঝুঁকি কোথায়, এগুলো বুঝতে সাহায্য করে। কারণ ওটা তো মেঘ ভেদ করেও দেখতে পায়। তার মানে এটা শুধু ছবি তোলা নয়, এই ডেটা অ্যানালিসিস করে আমরা আমাদের পরিবেশ, রিসোর্স, এমনকি ঝুঁকিগুলো অনেক ভালোভাবে বুঝতে পারছি। এটা তো সত্যি অসাধারণ। একদম। আর যদি আমরা এটাকে একটু বড় করে দেখি, দেখুন, শুধু এই বিপুল ডেটা কালেক্ট করাই তো সব না। আসল কাজটা হয় ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে। এই যে ডেটা আসছে সেটাকে বিশ্লেষণ করা, তার মধ্যে ভুল ত্রুটি থাকলে ঠিক করা, তারপর সেটাকে ব্যবহারযোগ্য তথ্যে, যেমন ধরুন ম্যাপ বা চার্ট বা রিপোর্টে কনভার্ট করা হয়। এই পুরো প্রসেসটাই নিশ্চিত করে যে এই তথ্যগুলো ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য। তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে এটাই দাঁড়ালো যে রিমোট সেন্সিং হলো দূর থেকে পৃথিবীকে জানার একটা অসাধারণ শক্তিশালী প্রযুক্তি, যা আমাদের চারপাশের জগৎটাকে ম্যানেজ করতে, প্ল্যান করতে ভীষণভাবে সাহায্য করছে। সে কৃষি হোক বা শহর পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন হোক বা দুর্যোগ মোকাবেলা। নিঃসন্দেহে এর আসল গুরুত্বটাই হলো এটা আমাদের নির্ভরযোগ্য আর ধারাবাহিক ডেটা দেয়, যা ছাড়া আজকের দিনে ভালো করে কোনো পরিকল্পনা করা বা সায়েন্টিফিক রিসার্চ করা বা দেশের নিরাপত্তা দেখা এগুলো প্রায় সম্ভবই না। এটা আমাদের এই গ্রহটাকে আরও একটু দায়িত্বের সাথে ব্যবহার করার ক্ষমতা দিচ্ছে। তবে এখানে একটা জিনিস ভাবার আছে কিন্তু, রিমোট সেন্সিং সময়ের সাথে সাথে পরিবর্তনটা খুব ভালোভাবে ধরতে পারে। এটাকে বলে টেম্পোরাল রেজলিউশন, মানে সময় ধরে ধরে বিশ্লেষণ করার ক্ষমতা। প্রশ্নটা হলো, আগামী দশকগুলোতে এই যে নিরন্তর পর্যবেক্ষণ চলছে, এটা হয়তো এমন কোনো অপ্রত্যাশিত পরিবেশগত বা সামাজিক পরিবর্তন আমাদের সামনে নিয়ে আসবে যা আমরা এখন হয়তো খুঁজছিই না, বা যার ব্যাপারে আমরা এখনও সচেতন নই। এমন কিছু যা হয়তো পৃথিবীকে বোঝার ধারণাই আমাদের বদলে দেবে, কে জানে।